হার্টের চিনি রোগ হয়, হরলিক্স খাও, ওমেন হরলিক্স। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? তোমার মুরদ আছে, তুমি রেশনে নাও। তুমি তো কৃষকের কাছ থেকে ফসল কিনবে না। তোমার তো আম্বানি আদানির সঙ্গে খুব পিড়িত। বিজেপি খুব রেগে বলছে তোদের দিদির পিড়িত নেই। আমরা বললাম হ্যাঁ, পিড়িতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না। কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি পীড়িত হয় বা আম্বানি আদানের সঙ্গে যদি পীড়িত হয়, আমাদের প্রশ্ন কাঁঠালের আঠাটা খেয়ে বিজেপি, তৃণমূল, আরএসএস না আম্বানি আদানি? কে দিল তো পয়সা বিজেপির পার্টিকে? কে? ইলেকট্রাল বন্ডে আপনার ওষুধের দাম বাড়ছে, আপনার জিনিসের দাম বাড়ছে, মুড়ির উপরে জিএসটি, নার্সিংহোমের বেডগুলোর উপরে জিএসটি, ऑक्सीजन উপরে জিএসটি, लेकिन पेट्रोल और डीजल पर नहीं जीएसटी बसेगा। क्यों? कारण पेट्रोल डीजल যদি जीएसटी বসে তাহলে আম্বানি আদানির ইনকাম কমে যাবে, আর আম্বানি আদানির যদি ইনকাম কমে যায় তাহলে দাদার আর দিদির দুজনের হেলিকপ্টারে করে ভোটে চাওয়া বেরিয়ে যাবে। তাহলে কোন নীতিতে দেশ চলছে? কোন নীতিতে? পশ্চিমবঙ্গে তো ওই নীতি, শ্রীরামপুরের ভাইপোরা ভাগাড়ে যাক, দিদির ভাইপো ভালো থাক, একটাই নীতি। এই নীতিতে রাজ্য চলছে, এই নীতিতেই দেশ চলছে। গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ইনকামের জায়গা নেই, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সৎ পথে রোজগার করে বাঁচার নেই। এই বিজেপি ভোট পাবে, পাবে না গোটা রাজ্যে, পাবে না গোটা দেশের মধ্যে। বিজেপি যে নীতি, যে রাস্তা, যে पॉलिसी इख्तियार आज ये लोग किए हैं, आज उस पॉलिसी, आज वो नीति, आज उस रास्ते पे इस देश को आगे ले जाना सिर्फ नामुमकिन नहीं, কোনোদিন সম্ভব না, হবে না, চলবে না। তাহলে এই বিজেপির বিরুদ্ধে কে লড়বে? দিদি বলছে আমি লড়বো। তাহলে আপনার ঝুলিতে মুকুটমণি অধিকারী তো এখনো বিজেপির এমপি এমএলএ গো, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? তোমার ঝুলিতে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ওকে নিয়ে তুমি কি লড়বে বিজেপির বিরুদ্ধে? কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে যে বুকের পাটাটা লাগে সেটা তো ভাইপোকে দিয়ে বন্ধক দেওয়া আছে। কি লড়বে তুমি বিজেপির বিরুদ্ধে? কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? যে বিজেপির সঙ্গে তুমি ঘর করেছো, আজকে বলছো ডিভোর্স হয়ে গেছে, কালকে তো ফিরে বিয়ে করে নেবে তুমি। কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? পশ্চিমবঙ্গের শিক্ষা, ভারতবর্ষের শিক্ষা, এনআরসি, সিএএ, জিনিসপত্রের দাম, কোন বিষয়ের উপরে তুমি লড়বে? তোমার মূলত ছিল পশ্চিমবঙ্গে এই গোটা 2.5 বছর ধরে 100 দিনের কাজটা বন্ধ আছে, যে 100 দিনের কাজটা আনার জন্য পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত লড়াই হয়েছে, সেই কাজটাকে নিয়ে আসার জন্য কে লড়বে? কে? এই তৃণমূল। চালাকি করে কখনো রাজ্য চলে গো, চালাকি করে রাজ্য চলে না। চালাকি করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা। কেন জানেন? প্রতিদিন পায়ের নিচের থেকে জমি চলে যাচ্ছে, নইলে এত গুন্ডা, এত পয়সা, এত মিডিয়া, এত প্রচার, এত পুলিশ, এত ভিডিও, সবাই মিলে একসাথে থেকেও তবু তৃণমূল প্রতিদিন হাত পা কাঁপছে, নার্ভের রোগ হয়ে যাচ্ছে। রাস্তায় ঘাটে বিটে যেখানে যা পাচ্ছে পাগলা কুকুরের মতন সব খাও 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 করছে চারিদিকে। শ্রীরামপুর দেখলে তো মনে হয় যেন জলাতঙ্ক রোগটা এখানে বেশি হয়েছে। এটা রাজনীতির ভাষা, এটা রাজনীতির তত্ত্ব, এটা রাজনীতির কাজ। এই তৃণমূল পারবে বিজেপির বিরুদ্ধে লড়তে? এই তৃণমূলের মূলত আছে দেশটাকে বাঁচানোর জন্য, এই লড়াইয়ে থাকার জন্য, দেশটাকে বাঁচিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য, লড়াইয়ে থাকার জন্য এই তৃণমূলের পার্টিটার বুকের জোর আছে। কেন গেল 26,000 ছেলে মেয়ের চাকরি? কেন? কে জবাব দেবে? কে দেবে জবাব? সরকারি উকিল কে? এই কেন্দ্রের বিধায়ক সাংসদ। কি করেছেন আপনি? শুধু আমাদের ট্যাক্সের টাকায় সরকারি উকিল থাকার জন্য মাসে মাসে লাখ লাখ টাকা পকেটে ভরেছেন, আর চোরগুলোকে বাঁচানোর জন্য পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আপনারা শুধু সওয়াল করেছেন। আমরা কর্মী জানাচ্ছি মিডিয়াকে, শিক্ষক সংগঠনকে, যে আপনারা পকেটের টাকা দিয়ে, সংগঠনের টাকা দিয়ে এই 26,000 ছেলে মেয়ে যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আরটিআই করছেন, লড়ছেন। আমরা রাজ্যের সমস্ত 26,000-এর যোগ্য প্রার্থীদেরকে বলছি, আসুন আমাদের সাথে, আপনাদের চাকরি থাকবে আর আমরা থাকবো। দেখে নেবো কার কত মুরদ আপনাদের চাকরি আপনাদের থেকে কেড়ে নেয়। আপনাদের চাকরির কন্টিনিউশন বজায় রাখতে হবে। কিন্তু অবাক লাগে যে এসএসসির কমিশনের চেয়ারম্যান তিনি ঘোষণা করছেন
যে শুনুন দিদি 26,000 তো চাকরি দিয়েছিলাম, 19,000 আমরা যোগ্যকে দিয়েছি, তো বাকি কথাটা বলো, পুরোটা বলো, আধা লাইন কেন বলছো? বলো যে 19,000 যোগ্য দিয়েছিল, 8,000 অযোগ্য দিয়েছিল সাদা খাতায়, সেটা বলো। বলছেন পশ্চিমবঙ্গে যারা যোগ্য প্রার্থী তারা শাস্তি পেয়েছে এ রাজ্যের সরকারের ঘুষের টেবিলের জন্য। পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা প্রতিদিন শাস্তি পাচ্ছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তাদের পরিচালনার নীতির জন্য। যদি আপনারা ঘুষের টেবিল না বসাতেন, যদি আপনারা ঘুষ নেবার জন্য মেশিনারি সেট না করতেন, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা ঘুষের টাকা জোগাড় করে সাদা খাতা জমা দিয়ে আপনাদের বাড়ির দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আর এসএসসি কমিশন আজকে এদের দোষ। 28 জন জেলে আছে, তার মধ্যে 4 জন আছে যাদের নাম মিডলম্যান। হোয়াট ইজ বাই মিডলম্যান? দালাল বলে, দালাল। তার মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারটা, এসএসসি কমিশন, শিক্ষা দপ্তর, ক্যাবিনেট আর তার সাথে ফিনান্স মিনিস্ট্রি আর তার সাথে 5 জন দালাল, এরা মিলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে একটা ভাগাড়ের রাস্তা দেখিয়েছে। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ সাদা খাতায় জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার এই যে সাহসটা করেছে, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দিয়ে। তাই আমাদের কাছে বিপদটা বড়, বিরাট বড় বিপদ। শিল্পাঞ্চল এলাকায় থাকি, চোখের সামনে দেখি এনএইচের মোড়ে দাঁড়িয়ে থাকি, চোখের সামনে দেখি ওপেন কাস্ট মাইন্স থেকে ভোরবেলাতে কয়লা তুলে সাইকেলে করে বিক্রি করে দিতে, চোখের সামনে দেখি ন্যাশনাল হাইওয়েতে হেভি লোডের গাড়ির সাথে পুলিশের সাথে হাত করে কি করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে বাইকে করে ছেলেগুলো দাঁড়িয়ে থাকে, আর কোন ট্রাক যদি রেখে যায় কি করে তাদের উপরে রান ওভার করে দিয়ে চলে যায়। চোখের সামনে দেখেছি ওপেন কাস্ট মাইন্স গুলোতে জেসিবি লাগিয়ে গাড়ি নামিয়ে সেখান থেকে কয়লা তুলে লোডিং আনলোডিং করতে গিয়ে কি করে প্রত্যেক দিনের যারা কন্ট্রাকচুয়াল লেবার আছে তারা ওই কয়লা চাপা পড়ে মরে যায়, আর তাদের ডেড বডিটা কেউ ক্লেম পর্যন্ত করে না তাদের বাড়ির লোক। কারণ যদি তার বাড়ির লোক ওই ডেড বডিটা ক্লেম করে তাহলে গোটা বাড়িটা কয়লা চুরি দায়ে জেলে চলে যাবে। চোখের সামনে দেখি কি করে ঝাড়খণ্ড বর্ডার থেকে গাঁজা, চরস, হেরোইন চলে আসে আর জুয়াতে সাতটাতে কাজ করে তারা। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেন রাস্তায় দাঁড়িয়ে বাইক নিয়ে হেভি লোডের গাড়ি পার করে দিয়ে পুলিশের সাথে টাকার পয়সা তারা ব্যবসা করছে? কেন আজকে ওপেন কাস্ট মাইন্স থেকে শুরু করে চাল চুরি আর বালি চুরি আর গরু চুরিতে পাচারের কাছে, বাচ্চাদের পাচারের কাছে কেন পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো আজকে আমরা নাম লেখাচ্ছি? কেন এই সাহস আমরা করছি যে চাকরির পরীক্ষায় পাস করার দরকার নেই, বাপের কিডনি বিক্রি করে যদি লাখ টাকার মায়ের গয়না বন্ধ করে যদি লাখ লাখ টাকা নিজের পকেটে জোগাড় করতে পারি তাহলে চাকরি পাবো? কি করে আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা এই সাহস করছি যে যদি রাতের অন্ধকারে কারো চন্নাটা টেনে নি আর কারোর সাথে যদি দুষ্কর্ম করি পুলিশ আছে আমাকে বাঁচিয়ে নেবে, কারণ কোন তৃণমূল নেতাকে ফোন ধরিয়ে দেবো? কেন? কারণ গোটা পশ্চিমবঙ্গে আজকে এই দুর্নীতি, বেআইনি, ঘুষ, পাচার আর সৎ পথে না বাঁচার একটা রাস্তা খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। সবাই আছে এর সাথে, পুলিশ আছে এর সাথে, ডিএম আছে এর সাথে, এসপি আছে এর সাথে, বিডিও গুলো আছে এর সাথে, কিন্তু সরকারি কর্মচারীরাও আছে এর সাথে। আপনাদেরকেও আমি বলতে চাইছি সময় আছে, सुधरे जान, नहीं तो अगर हम लोग बिगड़ जाएंगे तो आप लोगों का सुधरने का मौका नहीं मिलेगा। কোন রাজনৈতিক দল একা দুর্নীতি করতে পারে না যদি সরকারি লোকজনরা তাদের সাথে যুক্ত না থাকে। তাহলে সরকারি লোকজনদেরকে আইন অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? সরকারি লোকজনদেরকে সংবিধান অনুযায়ী কাজ করতে কারা বাধা দিচ্ছে? গোটা এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারা বাধা দিচ্ছে? আর এই প্রশাসনে এই অবস্থাতে আপনি যতই আপনার ছেলে মেয়ে শিক্ষিত হোক, হয় বিদেশ চলে যেতে হবে, নইলে পরিযায়ী শ্রমিক হতে হবে, নইলে এ রাজ্যে হতাশাগ্রস্ত হয়ে প্রতিদিন সুইসাইডের রাস্তা তাদেরকে ক্লিয়ার করতে হবে, আর নইলে পাচারের কাজে আর লুটের কাজে নিজের নাম লেখাতে হবে। তাই দীপশিতা জিতলে সেলফি তুলে বাড়ি আসবে না। দীপশিতা জিতলে শ্রীরামপুরের সাথে গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের বেকার থেকে খাওয়া মেহনতি মানুষের পরিবারের বেকার ছেলে মেয়েরা যারা মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা রোজগারের জায়গা চায়, যার মেধা আছে সে মেধা খাটাবে,
যার কতর আছে সে কতর খাটাবে। তার রাস্তা তৈরি করতে আমরা দীপশিতাকে পাঠাচ্ছি, আর দীপশিতারা এই কাজটা করেই দম নেবে। তাই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। না ভিক্ষা করতে আসিনি, দাবি করতে এসেছি। জিতবো আমরা এই শ্রীরামপুর লোকসভাতে, যাবে দীপশিতা এমপি হয়ে। কারণ এটা আমার বাঁচার লড়াই, আমার পরিবারের বাঁচার লড়াই, আর আপনার পরিবারের বাঁচার লড়াই। কি পেল শ্রীরামপুর? 1000 একর জমি বামফ্রন্টের সময়কালে অধিগৃহীত হয়ে আছে, আজকে সেখানে প্রমোটারি হচ্ছে। কি পেল শ্রীরামপুর? কোথায় গেল সিল্ক হাব? 2014 আর 15 সালে এই সিল্ক হাবটা তৈরি করার কথা। ওই তো রাজ্যধরপুর, ওই তো নওগাঁ, ওই তো পেয়ারা পুকুর, এই তো এলাকাগুলোতে যে ছোট ছোট সিল্কের প্রিন্টের যে মেশিন গুলো, যে কারখানাগুলো ছিল, যেগুলোতে এক সময় 40-50 জন করে কাজ করতো বিজেপি সরকারের জিএসটির জন্য, সেই কারখানাগুলো ধসে গেছে, আধা তারও পৌনে গিয়ে কাজ করছে। এক এক সময় এই কারখানাগুলোতে যেখানে 1.5 লাখ টাকার মাসে বিক্রি হতো, আজ সেখানে 30,000 টাকার বিক্রি হচ্ছে। কোথায় গেল এই শ্রমিকগুলো? এই শ্রমিকগুলো সব ওয়েটিং এর টিকিট কেটে আর উইদাউট রিজার্ভেশনে আর বিনা টিকিটে আজকে ছেলে মেয়েগুলো সব দক্ষিণের রাজ্যগুলোতে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। কি পেল শ্রীরামপুর? কি পেল শ্রীরামপুর? পেল এখানে যে সিল্ক হাবটা যদি তৈরি হয়ে যেত, সেই সিল্ক হাবের কাছে সব কারখানাগুলো এক জায়গায় যদি তৈরি হয়ে যেত, 1000 একর জমি, যে জমিটা ফাঁকা পড়ে আছে, সেই জমিটা আজকে জলে জঙ্গলে আর মজে দেওয়া পুকুরে ভরে আছে, সেখানে যদি আজকে কারখানা হতো, কটন মিলগুলো, জুট মিলগুলো আজকে যদি চলতো, তাহলে কি কাজ হতো না? আরে কিছু হোক আর না হোক, আমার হুগলির ছেলে মেয়েগুলোকে বাইরের রাজ্যে গিয়ে আর ডেড বডি হয়ে আমাদের রাজ্যে ফিরে আসতে হতো না। তাই বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেদের আজ শ্মশান ঘাটে আর জানাজাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তার এই বাংলার মেয়েকে হারাতে হবে। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, শুনুন, 23-এ আমরা পুলিশ আর বিডিওর দমে ভোট লড়িনি, নিজেদের কোমরের জোরে ভোট লড়েছি। পুলিশের ছাতা আছে, ঠিক করে নিন। ছাতা আপনার একটাই, যদি নিজের মাথায় ধরেন আপনার মাথা বাঁচবে, যদি তৃণমূলের মাথায় ধরেন আপনার মাথার দায়িত্ব আমাদের নয়। তাই গোটা রাজ্যে পরিযায়ী শ্রমিক যাদের রক্ত ঘাম এ রাজ্যে থেকে এই রাজ্যকে গঠন করার জন্য, এই রাজ্যের ব্যবসা, এই রাজ্যের বাজার, এই রাজ্যের শিল্প, এই রাজ্যের শিক্ষা, এই রাজ্যের কালচারকে গড়ে তোলার কথা ছিল, আজকে গাঁয়ের পর গ্রাম শূন্য হয়ে গেছে। শহরে 100 দিনের কাজ নেই। দীপশিতারা দিল্লি যাবে আর শহরে 100 দিনের কাজ নিয়ে আসবে। এইটা আমাদের লড়াই, আমাদের লড়াই মা বোনেদের মান ইজ্জতের জন্য, আমাদের লড়াই। কে কোথায় বলছে আমার বাড়ি নেই, ঘর নেই, দোর নেই। দেখলাম, বললাম যে তুমি যে ভাড়া দিয়ে থাকো বাড়িতে, সেই বাড়িটার ভাড়া কত সেটা তো লিখতে হতো, নাকি পিসির ভাইকে বলে সেটাও বাদ চলে গেল। আর তুমি যদি শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্সের কারখানার মালিক হও কোম্পানির, তাহলে তোমার চাকরগুলো তো সব জেল খাটছে। মালিকের জেল কবে হবে? কবে হবে মালিকের জেল? কি চাইছেন আপনারা? কাদেরকে মাথা উঁচু করে বাঁচার জন্য কাদের পিঠে হাত রাখছেন? আমি খুব অন্তর থেকে ভয় পেয়ে নিজের পাড়া, নিজের পরিবার, নিজের গ্রামে, পাড়ার মোড়ের, গায়ের মোড়ের স্কুলে বাচ্চা মেয়েগুলোর দিকে তাকিয়ে একজন নাগরিক হিসাবে ভয় পেয়ে সাহসের সাথে আপনাদের কাছে আমার শেষ কথা আপনাদেরকে বলতে চাই। আমাকে যদি এই সবার পরে দেবুদা বলে নাকি তুমি যে রাজ্য অফিস ফিরে যাও, আমি যদি হাওড়াতে নেমে আর যদি আমি বাস না পাই রাতের অন্ধকারে, হাওড়া থেকে আমি যদি রাজ্য অফিস যেতে চাই, তো তৃণমূলের কোনো ছেলে ছোকরা থাকবে যে আমাকে দেখে হয়তো সিটি মারতে পারে, কারণ একটু বুকের পাতা বেশি থাকবে, সে হয়তো আমাকে দেখে একটা চতুর হিন্দি গান গাইতে পারে, কারণ কল্যাণের চালার তো আর অভাব নেই। কারো বুকের পাতা আরো একটু বেশি হবে তো আমার অন্যটা ধরে টান দিতে পারে। কারো মাথায় তৃণমূল আর পুলিশের ছাতা থাকবে, তো কাটোয়ার ওই বিধবা মাটার মতন আমাকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে কেউ কুকৃতিও করতে পারে, কিন্তু সবটা রাতের অন্ধকারে এবং ঝোপের আড়ালে।
আজ পশ্চিমবঙ্গের মাটিতে এরকম একটা পরিস্থিতি এসেছে, যে পরিস্থিতিতে আমি যদি আমার বাড়ির বাপের সাথে, মায়ের সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে, বেটার সাথে রাতের বেলা ঘর গৃহস্থে একসাথে রাতের ভাতটা খেতে বসি, তো পাড়াতে ঢুকে, ঘরে ঢুকে আমার বাড়ির দরজা নক করে তৃণমূলের ছেলে এসে আমার বাপের সামনে বলে যাচ্ছে, তোমার ডাগর মেয়েটাকে রাত 12টায় পার্টি অফিস পাঠিয়ে দেবে। আমার বাপের হিম্মত হচ্ছে না বাপের ভাতের থালাটা ছুঁড়ে দিয়ে 1 লাফে উঠে গিয়ে তৃণমূলের ছেলেটার কলারটা ধরে ওকে 2 ঝাপ্পড় দেওয়া, যে তোর এত দম কি করে হয় আমার বাড়িতে ঢুকে আমার মেয়েটাকে ডাকিস। অসহায়তা, দুর্বলতা, চাপ, মাথা নিচু, নিজের মেরুদণ্ডটা সোজা করতে আমার বাপ ভাইয়েরা, আমার পরিবারের লোকরা কেন করতে পারছে না, আজকে এটা ভাবার দিন আপনাদের এসেছে। पश्चिमबंग जब तक लाल झंडा था किसी माँ का लाल का हिम्मत नहीं था हम लोगों का घर का बहू बेटियों की तरफ आँख उठा के देखने की। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা চাই শ্রীরামপুরের সেল খাতটা হোক, আমরা চাই জুট মিলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোতে আবার ধোঁয়া বেরোক, আমরা চাই এই হুগলি জেলা থেকে, শ্রীরামপুর থেকে যাতে একটা ছেলেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিক হতে বাইরে না যেতে হয়। আমরা চাই এই পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের মা বোনেরা মাথা উঁচু করে বাঁচুক। আমরা চাই আমাদের সবকটা স্কুলের তালা খুলুক, আর সেই স্কুলে লেখাপড়া করার জন্য আমাদের ট্যাক্সের টাকা এই সরকারকে বরাদ্দ করতে হবে। আমরা চাই আমাদের রক্ত ঘরে যে তাপবিদ্যুৎ কারখানাগুলো তৈরি হয়েছে তার দামে বাড়তি দাম বসিয়ে সরকার নিজে আহু করবে, আর গরিব খেটে খাওয়া মানুষ নিজের প্রতিদিন পেট কাটবে। আমরা চাই এই গোটা পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থা ফিরে বাঁচুক, আর এগুলো তখনই বাঁচবে। আমাদের ভোট, আমাদের লড়াই শুধুমাত্র বিদায়ী সাংসদকে টাইট দেওয়ার জন্য নয়, আমাদের লড়াই এখানকার কোন বিডিওকে, কোন থানার ওসিকে, এখানকার কোন ডিএম, কোন एसपी के तादेरके टाइट देवार नय। जिस बाप का दम पर ये लोग उछल कूद कर रहे हैं उस बाप को टाइट देने के लिए ये लड़ाई है हम लोगों का। और उधर बाप तখন टाइट হবে যখন লাল ঝান্ডার সৈনিকরা পার্লামেন্টের ভেতরে জান কবুল লড়াই করবে। কথা দিচ্ছি আপনাদেরকে, দ্বিতীয় দিন দীপশিতাকে 26-এ কথা রাখবো, এই সরকারকে প্যাক করে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেব। আর সেদিনকে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বাঁচবে, এই পশ্চিমবঙ্গের মানুষ নিজের অধিকারে বাঁচবে। তাই নিজের অধিকারকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আসুন দীপশিতাকে জেতানোর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে একটা স্বচ্ছতার, একটা সুস্থতার, একটা সংস্কৃতির এবং একটা দেশের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য যে কটা দিন আছি আমরা একসাথে রাস্তায় থাকবো। ইনকালাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বাম জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন। আজকে যারা এখানে এই সভাতে এসেছেন সকলকে অভিনন্দন। আজকের এই মাঠে আমাদের সমাবেশ করার অনুমতি দিয়েছেন সংস্থা, তাদেরকে অভিনন্দন। সবাইকে অভিনন্দন।